আচ্ছা, যেটা হচ্ছে আমি কিছু কোশ্চেন টপিক বলছি, ঠিক আছে, সেগুলো পড়ে পড়ে যাবি, ঠিক আছে। প্রথম হচ্ছে কি আছে না, তো একটা গলীয় দর্পণের প্রথমত বইয়ে যেগুলো আছে সেগুলো ছোট ছোট সংজ্ঞাগুলো পড়বি, ঠিক আছে, একবার পড়ে রাখবি, ঠিক আছে। মেরু কাকে বলে, কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, ঠিক আছে। এগুলা ধরে আমাদের মেনলি সমতল দর্পণ তো বেশি নেই, আমাদের উত্তল দর্পণ আর অবতল দর্পণ নিয়ে বেশি হচ্ছে প্রবলেমস আছে, ঠিক আছে। ধর একটা অবতল দর্পণ, এটা কল্পনা করছি, এটা একটা অবতল দর্পণ, ঠিক আছে। এই অবতল দর্পণের ধর এই যে মাঝখানটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, ঠিক আছে। প্রধান অক্ষের যে মাঝের বিন্দু, এই বিন্দুটাকে কি বলা হয় না মেরু, ঠিক আছে। আর কি, এই দর্পণের মানে এটা যে হচ্ছে গোলকের অংশ, এই উত্তল দর্পণটাও তো কোনো গোলকের অংশ, ঠিক আছে। যে গোলকের অংশ তার যে কেন্দ্রবিন্দু, সেইটাকে কি বলা হবে না এই দর্পণের, অবতল দর্পণের কেন্দ্র বলা হবে, মানে এটা হচ্ছে আমার কেন্দ্র, ঠিক আছে। মেরু আর কেন্দ্রের মাঝে, ঠিক আছে, আর একটা পয়েন্ট থাকবে যেটাকে কি বলবো আমরা ফোকাস বলবো। তা আমাকে একবার পড়তে হবে যে ফোকাস কাকে বলে, ঠিক আছে, মুখ্য ফোকাস কাকে বলে, ঠিক আছে, এবং ফোকাস দৈর্ঘ্য কি, ঠিক আছে। মুখ্য ফোকাস কাকে বলে না, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, যদি কয়েকটা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আছে, তারা প্রতিফলিত হয়ে যে বিন্দুতে এসে মিলিত হবে, সেটাকে কি বলা হবে, মুখ্য ফোকাস বলা হবে। আচ্ছা, মুখ্য ফোকাস দৈর্ঘ্য কাকে বলবো না, মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, তাকে কি বলা হবে, ফোকাস দৈর্ঘ্য বলা হবে, ঠিক আছে। এটা মনে রাখবো যে এই আলোর চ্যাপ্টারে আমরা দর্পণের ক্ষেত্রে যাই করি না কেন, সেটা মেরু থেকেই দূরত্ব নেওয়া হবে, যারই দূরত্ব নেওয়া হোক, ঠিক আছে, মেরু থেকে দূরত্ব নেওয়া হবে। তো এগুলো হচ্ছে সংজ্ঞা পড়বি, মেরু কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, ঠিক আছে। প্রথম যে প্রমাণ, ঠিক আছে, এটা আগে ক্লাস 10-এই থাকতো প্রমাণটা, ঠিক আছে। সে প্রমাণটা কি আছে না, ধর এই হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দেখাতে হবে যে ফোকাস হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। এই যে ফোকাসটা, এটা ঠিক বক্রতা ব্যাসার্ধের অর্ধেকে হবে, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখা যাক এটা কি করে প্রমাণ করবো। এটা করার জন্য কি করব না, একটা সোজা রশ্মি টানবো, ঠিক আছে, সমান্তরাল রশ্মি। সমান্তরাল রশ্মি কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে, ঠিক আছে। আর একটা কি করব, সি থেকে একটা ডটেড লাইন টেনে দেবো, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ হবে, ঠিক আছে। এই সি থেকে পি বিন্দুর যা দূরত্ব হবে, এই দূরত্বটা আর এই পাশের দূরত্ব দুটা কি হবে, সেম হবে। সিপি, আর এটাকে ধর এ বিন্দু ধরে নিচ্ছি, সি এ, এই দুটা কি হবে, একই হবে। আচ্ছা, তাহলে আমাকে যেটা এইটা হচ্ছে এখানে সোজা রশ্মি পড়ছে, এটা হচ্ছে আমার আপতন কোণ, ঠিক আছে। এটা কি হচ্ছে আমার প্রতিসরণ কোণ, ঠিক আছে। আমরা কি জানি, প্রতিফলনের জন্য আপতন কোণ ইকুয়াল টু প্রতিসরণ বলছি, প্রতিফলন কোণ, ঠিক আছে। আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এটা দুটো সমান হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি করা যায় না, এই দুটা রশ্মি, এই এই রেখাটা আর এই রেখাটা, এরা কি হচ্ছে একে অপরের সমান্তরাল। ধরে নিচ্ছি এই রেখাটার একটা নাম দিয়ে দিচ্ছি এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে আমার পি এ। তাহলে পি এ আর এক্স এক্স ড্যাশ, এটা কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে, যেটা ও দিয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে তাদের ভেদক, এই এ এফটা হচ্ছে তাদের ভেদক। তার মানে কি হবে, এই পাশের যে কোণটা, ঠিক আছে, এখানে এ সিটা ধরে নিচ্ছি, ঠিক আছে, এসি হচ্ছে তাদের এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তার মানে এইটাও কত হবে, আই হবে। আর আই তো আর অলরেডি আমি বলে দিয়েছি। তার মানে ত্রিভুজ এ এফ সি, এটা কি হবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এএফসি হয়ে গেল একটা সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে এখান থেকে কি বলতে পারবো, এ এফ ইকুয়াল টু এফ সি। ঠিক আছে, আবার এখান থেকে আরো একটা জিনিস বলা যায়, যেহেতু এসি হচ্ছে কি না, এসি হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, তার এও হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এও হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এখন এই এ এফ যদি এই রশ্মিটা কি হয়, উপেক্ষীয় হয়। উপেক্ষীয় রশ্মি বলতে কথার অর্থ কি, উপেক্ষীয় রশ্মি কথার অর্থ এপিটা এক্স ও এর খুব কাছ দিয়ে যদি যায়। অ্যাকচুয়ালি এখানে যে দর্পণটা করা হয়েছে সেই দর্পণটা খুবই ছোট দর্পণ, এখানে যে রশ্মিটা পড়বে সেটা খুব কাছাকাছি যাবে। ঠিক আছে, প্রধান অক্ষের খুব কাছাকাছি যাবে। যদি প্রধান অক্ষের খুব কাছাকাছি যায় তাহলে এটা খুবই ক্লোজ হবে। ঠিক আছে, এদের অ্যাঙ্গেল গুলা কি হবে, অনেক ছোট ছোট হবে। তখন আমি বলতে পারবো, যদি উপেক্ষীয় হয় তাহলে বলা যাবে এ এফ আর এফ ও একই বিন্দু। এটা খুব ছোট হয়ে গেল। ঠিক আছে, ধর না এই রশ্মিটা যত ক্লোজ যাবে এটা কি হবে, আরো ছোট হতে হতে এক সময় কি হবে, এটার সঙ্গে মিশে যাবে নিচের সঙ্গে। তাহলে এ এফ ইকুয়াল টু দেখে দিচ্ছি এও। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ এফ এর সঙ্গে এফ সি সমান, এ এফ এর সঙ্গে হচ্ছে এফ ও সমান। ঠিক আছে, তার মানে কি লেখা যায়, এফ সি ইকুয়াল টু এফ ও। ঠিক আছে, তার মানে কি বলা যাবে, এফ ও ইকুয়াল টু হাফ অফ সিও, গোটাটা অর্ধেক। ঠিক আছে, এফ ও মানে কি, ফোকাস দৈর্ঘ্য, এটাকে এফ দ্বারা ডিনোট করা যায়। আর সিও মানে কি হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর। তার মানে এফ ইকুয়াল টু কত হবে, আর বাই টু। সে হচ্ছে না, এরপর একটা অঙ্ক বলছি। ঠিক আছে, ধর বলা হচ্ছে, ঠিক আছে, 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের কেন্দ্রে, ঠিক আছে, একটু শুনে নে। ঠিক আছে, আমি আর লিখছি নি অঙ্কটা। 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট মানে আর ইকুয়াল টু 1 মিটার একটি অবতল দর্পণের কেন্দ্রে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত? সূর্যের ব্যাস জিজ্ঞেস করেনি, সূর্যের ব্যাস অনেক বড় হবে। ঠিক আছে, 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, বিশিষ্ট একটি অবতল দর্পণের কেন্দ্রে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপাদন করে। একটি অবতল দর্পণের কেন্দ্রে হাফ ডিগ্রি কোণ উৎপাদন করে। তাহলে ওই দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব কত হবে? ঠিক আছে, ওকে, দেখ এটা কি করে করবো। দেখ, সূর্য কোথায়, হ্যাঁ, না এটা ইয়ের অঙ্ক, টেস্ট পেপারের অঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা কিনে নিয়েছিস, স্যার আপাতত রাখ। ঠিক আছে, এই হচ্ছে অবতল দর্পণটা। ঠিক আছে, সূর্য কোথায় আছে, অসীমে আছে। তবু আমি কল্পনা করছি অসীমে এখানে হচ্ছে কোথাও সূর্য আছে, এখান থেকে একটা রশ্মি কি হচ্ছে এর কেন্দ্রে পড়ছে। ঠিক আছে, আর কেন্দ্রে অসীম থেকে যদি রশ্মি আসে সেটা কোথায় মিলিত হবে, মানে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করবে, ফোকাসে তৈরি করবে। এটা মাথায় রাখবো, অসীমে যদি কোনো বস্তু থাকে সেটা কোথায় তৈরি করবে, ফোকাসে হচ্ছে প্রতিবিম্ব তৈরি করবে। তার মানে এটা নিশ্চয়ই ফোকাসে একটা প্রতিবিম্ব তৈরি করবে। সূর্যের হাইট তো অনেক বড়, ঠিক আছে, কিন্তু এখানে এর হাইটটা কি হবে, তুলনামূলকভাবে কম হবে নিশ্চয়। ঠিক আছে, কিন্তু যেহেতু মেরুতে আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে এই যে প্রধান অক্ষটা আছে এটা কি হচ্ছে, এই মেরুতে এর স্পর্শককে লম্বভাবে ছেদ করবে। বৃত্তের ক্ষেত্রে এটা হয়, এটা লম্বভাবে ছেদ করে। যদি তাই হয় তার মানে এটা কি বলতে পারি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব।
তাহলে আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, মানে এটাও থিটা হলে এটাও থিটা হবে। সিম্পল কনসেপ্ট, ঠিক আছে। যদি তাই হয়, ঠিক আছে, এই দূরত্বটা কত না ইনফাইনাইট, ঠিক আছে, কিন্তু এই দূরত্বটা হচ্ছে আমার জানা আছে, ফোকাস দূরত্বটা কত বলা ছিল না 1 মিটার, ঠিক আছে। তাহলে ফোকাস হচ্ছে 1 মিটার, তার মানে এইখান থেকে এই দূরত্বটা কত হবে 1 মিটার হবে, কারণ ফোকাসেই তৈরি করেছে, মেরু থেকে ফোকাস মাপা হয়, ঠিক আছে। আর এটা থিটা, থিটাটা কত বলা আছে 1/2 ডিগ্রি, এটাকে রেডিয়ানে প্রকাশ করব, ডিগ্রিতে রাখা যাবে না, রেডিয়ানে কত হবে এটা 1/2 ইন্টু পাই/180, তার মানে পাই/360 রেড, ঠিক আছে। তাহলে ফোকাস বেরিয়ে গেল, ঠিক আছে, এফ বেরিয়ে গেল, থিটা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা, এই ত্রিভুজটা নেবো, ঠিক আছে, এটাকে আমি ভেবে নেবো যে বৃত্তচাপ, বৃত্তচাপ না ভাবলে ট্যান থিটাও ধরে নিতে পারিস, ঠিক আছে, ট্যান থিটা তো অ্যাঙ্গেলটা প্রচুর ছোট, ঠিক আছে। তা থিটা ইকুয়াল টু আমি এরকম ধরে নিতে পারি কি লম্ব বাই ভূমি, লম্বটা কত হচ্ছে আমার সেটাই বার করতে হবে, লম্বটাকে আমি ধরে নিচ্ছি, এটা একটা নামকরণ দিই পি কিউ ধরে নি, ঠিক আছে। তো লম্বটা হচ্ছে আমার পি কিউ, ভূমি মানে কত এইটা, যেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ, তাহলে পি কিউ সমান কত হবে এফ ইন্টু থিটা। আচ্ছা, এটা অনেক সময় এই ধরনের প্রশ্নটা এমসিকিউ তেও পড়ে, ঠিক আছে, মনে রাখবো তাহলে। সব সময় দূর থেকে যদি কোনো সূর্য, চাঁদ, তারা এই ধরনের কোনো যদি কোশ্চেন করে, তখন কি হবে, সেটার হাইট হয়ে যাবে এফ ইন্টু থিটা, ঠিক আছে। তাহলে এখানে পি কিউ সমান তাহলে কত বেরিয়ে যাবে, ফোকাস হচ্ছে আমার 1 মিটার, থিটা হচ্ছে পাই/360, যে যার ভ্যালু বার। আচ্ছা, ফোকাস কত বলেছিল, 1 মিটার বলেছিল তো, ও সরি সরি, কি বলে বক্রতা ব্যাসার্ধটা 1 মিটার বলে, তাহলে ফোকাসটা হবে 1/2 মিটার, ঠিক আছে, ফোকাসটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে। তাহলে এটা কত করে দেবো, হাফ করে দেবো, ঠিক আছে। ক্যালকুলেশন করবো ক্যালকুলেটারে, ঠিক আছে, তো করে একটু দেখে নিবি, আমি ক্যালকুলেটর কোথায় রেখে দিয়েছি, পেয়েছি, 3.14 ভাজিত 2 ভাজিত 360। আচ্ছা, এটা মিলিমিটারে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 4.3 মিলিমিটার, মানে অ্যাকচুয়ালি 4.3 ইন্টু 10⁻³ মিটারে বেড়াচ্ছে, 4.3 ইন্টু 10⁻³ মিটার বেড়াচ্ছিল, আমি ওটাকে 4.3 মিলিমিটার লিখে দিচ্ছি, বোঝা যাচ্ছে। ওকে, সমতল দর্পণ কি করে না, সমতল দর্পণের পার্শ্বীয় পরিবর্তন ঘটে, ঠিক আছে, অনেক সময় জিজ্ঞেস করে নেই পার্শ্বীয় পরিবর্তন কি। ওকে ওকে, ফোকাস হয়নি, অনেক সময় হাতকে ফোকাস করে নেয়। পার্শ্বীয় পরিবর্তন কি জিনিস না, ধর কোনো একটা লেখা আছে, সাপোজ সি লিখেছি, একটা আয়না আছে এখানে, সিটা কি হবে উল্টো দেখা যাবে, এরকম দেখা যাবে, এই পরিবর্তনটাই হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন, ঠিক আছে। সমতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব যদি গঠন হয়, ঠিক আছে, তাহলে সমগ্র তো প্রতিবিম্বটা কি হয় বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যায়, ঠিক আছে। হ্যাঁ, তাই এই ঘটনাটাকে কি বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো ছোটখাটো একটা কোশ্চেন জিজ্ঞেস করে নেয় যে ঘড়ির কাঁটার কোনো একটা কোশ্চেন, ধর ঘড়িতে বলে দিল যে ঘড়িতে 9:20 বাজছে, তাহলে সমতল দর্পণে দেখলে কটা বাজবে, হ্যাঁ সে থাকবে, ধর এমনি শুধু ডট ডট করে মানে এমনি দাগ দিয়ে আছে, তাহলে 9:20 মানে কাছাকাছি এরকম ভাবতে পারে একটা ঘড়িতে, ঠিক আছে। এটা যখন উল্টো দিক দিয়ে দেখবো, একটা দর্পণে দেখবো, তখন কিরকম দেখাবে, এরকম দেখাবে,
খানিকটা 3:40 মতো দেখাবে, ঠিক আছে। এই 3:40 বলছি, সরি 2:40 দেখাবে, 9টা মানে একটু এপাশে চলে আসবে, ঠিক আছে। 2:40 দেখাবে। কি করে বার করব? না, একটা পেয়ে যাবে, লাস্টের দিকে অনুশীলনীতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কি করবো, সিম্পল 12 থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। যদি 12-র বেশি হয়ে যায় তাহলে 24 থেকে বিয়োগ করবো, ঠিক আছে। সেটা ইয়ে নিয়ে বার করে নেবো, ঠিক আছে। তাহলে 12টা আর 9টা, ঠিক আছে। এবার 9:20, এখান থেকে এক ধার নিলে 60, ঠিক আছে, যদি মনে থাকে ভালো, ঠিক আছে। আর নাহলে ছবি এঁকে করে নিয়ে যেতে পারে। 2:40, ঠিক আছে। এরপর কি হয়েছে না, এরপর হচ্ছে অবতল দর্পণ আর উত্তল দর্পণে বিভিন্ন প্রতিবিম্ব গঠন, ঠিক আছে। কোথায় হলে, কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, এই সম্পর্কিত সাধারণত একটা শর্ট কোশ্চেন পড়ে থাকে, ঠিক আছে। অবশ্য একটা শর্ট কোশ্চেনের জন্যই আমাকে পুরো কনসেপ্টটা লাগবে, ঠিক আছে। তো একটু শর্টে মনে করিয়ে দিই, ঠিক আছে। কি কি আমরা 6খানা কেস করেছিলাম অবতল দর্পণের জন্য। ফার্স্ট কেস, বস্তু যখন অসীমে আছে, মুখে বলছি, ঠিক আছে, বস্তু হচ্ছে অসীমে আছে, তখন কি হবে। ছবিটা আঁকবো কিভাবে, ঠিক আছে, 3টা জিনিস মনে রাখবো, ঠিক কি না। এক হচ্ছে, যদি কোনো দর্পণের উপরে সমান্তরাল রশ্মি পড়ে, সেটা কি হবে, ফোকাস দিয়ে পাস করবে, এটা একটা মনে রাখবো, ঠিক আছে। দ্বিতীয় জিনিস কি মনে রাখবো, যদি কোনো রশ্মি ফোকাস দিয়ে আসে, তখন সেটা কি হবে, সমান্তরাল হয়ে ফিরবে। সমান্তরাল হয়ে, হ্যাঁ, মানে ফোকাস দিয়ে যদি যায় তাহলে সমান্তরাল হবে, আর সমান্তরাল রশ্মি এলে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি না, কোনো রশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে, বক্রতা কেন্দ্র আমি কি জানি, ওটার রেডিয়াস বলতে পারি, ঠিক আছে, মানে ওটার কেন্দ্র বলতে পারি। কেন্দ্র দিয়ে যদি পাস করে তাহলে তো লম্বভাবে আপতিত হচ্ছে, তার মানে যে পথে এসছে সে পথেই ফিরে যাবে, ঠিক আছে। আর মেরুতে যদি রশ্মি পড়ে তাহলে কি হবে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছিল ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমি মনে রাখবো, ঠিক আছে। তাহলে অসীমে যখন থাকবে বস্তু, ঠিক আছে, এটা ছবি আঁকতে দেয় না, ঠিক আছে, সচরাচর, ঠিক আছে, এটা শুধু মনে রেখে দেবো, ঠিক আছে, যে বস্তু কোথায়, প্রতিবিম্ব কোথায় হয়, ফোকাসে তৈরি হয়, ফোকাসে হয়। আর বস্তুর আকৃতি কি হয়, খুব ছোট হয়। আর এখানে অবতল দর্পণে আমরা যতগুলা কোর্স করব তাদের মধ্যে 5টা কেসই কিন্তু সদ্বিম্ব হবে, আর সদ্বিম্ব হলে অবশীর্ষ হয়, ঠিক আছে। যদি আমরা এইভাবে ভাবি, ঠিক আছে, এখানে একটা বস্তু কত দূরে হচ্ছে অসীমে একটা বস্তু আছে, সমান্তরাল রশ্মিগুচ্ছ এলো, রশ্মি কোথায় মিলিত হবে না, এরকম কোথাও একটা ফোকাসে এসে মিলিত হবে এবং বস্তুটা খুব ছোট হবে, ঠিক আছে। তারপর কি না, 2 নম্বরে হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে, অসীম থেকে টেনে এনে বক্রতা কেন্দ্রের বাইরে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমার মেরু, তারপরে কে আছে, ফোকাস আছে, আর তারপরে কে আছে, বক্রতা কেন্দ্র আছে। আমি বস্তুকে রেখেছি এরকম জায়গায়। আমি কি বলেছি, একটা সোজা রশ্মি টানবো, সেটা কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা রশ্মি কি করবো না, ফোকাস দিয়ে পাঠাবো, ঠিক আছে। সেটা কোথা দিয়ে পাস করবে, সেটা সমান্তরাল হয়ে যাবে, ফোকাস দিয়ে পাস করলে সমান্তরাল হবে। রশ্মিটা কোনো একটা এরকম জায়গায় মিলিত হবে। তাই এক্ষেত্রে প্রতিবিম্ব কি হবে, ছোট হবে, যেহেতু আলো সত্যিকারের মিট করছে এই জায়গাটায়, এই জায়গাটায় সত্যিকারের যেহেতু মিট করছে, তাই এটা সদ্বিম্ব। সদ্বিম্ব হলে কি হবে, অবশীর্ষ হবে। আমি ছবিতেও দেখতে পাচ্ছি উল্টে গেছে ছবিটা, ঠিক আছে, অবশীর্ষ হয়েছে। আর একটু ছোট হবে, আগের বার খুব ছোট হয়েছিল, এবার একটু বড় হয়েছে, কিন্তু এখনো কি আছে, প্রতি বস্তুর থেকে ছোট আছে। আচ্ছা, 3 নম্বর কেসে কি করব না, বস্তুটাকে এবার কোথায় রাখতে পারি, আমি বক্রতা কেন্দ্রে রাখবো, এই পয়েন্টে রাখবো, ঠিক আছে।
বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রে তৈরি হবে, ফলে এইটা কোশ্চেনে খুব পড়ে, ঠিক আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন বা শর্ট কোশ্চেনে পড়ে যে বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে কোথায় হবে না বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। এটা হচ্ছে আমার সি, এটা এফ। স্কেল দিয়ে টানলে এফ যতটা হবে সি তার ঠিক ডবল হবে। বস্তু এখানে, সোজা রশ্মি যাবে একটা, ফোকাস দিয়ে পাস করবে, আর একটা রশ্মি কি করবে, ফোকাস দিয়ে পাস করে সমান্তরাল হয়ে যাবে। যে কোথায় তৈরি হচ্ছে, এটা বক্রতা কেন্দ্রে তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হবে, সমান হবে, সৎ প্রতিবিম্ব হবে, অবশীর্ষ হবে, ঠিক আছে। তাহলে যতগুলা ছিল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর। 4 নম্বর কি, এবার আর একটু আগাবো, এবারে বস্তুটাকে আর একটু কাছে নিয়ে যাব আয়না। এবারে হচ্ছে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে আনবো। এটা ধরলাম বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এখানে বস্তু, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস। কি করব, একটা সোজা রশ্মি ফোকাসের ভেতর দিয়ে পাঠাবো, আরেকটা রশ্মি কি করব, ফোকাস দিয়ে সোজা সমান্তরাল হবে, ঠিক আছে, এরকম। এবারে কি হবে, বস্তুটা বক্রতা কেন্দ্রের বাইরে চলে গেছে এবং বড় হয়ে গেছে। তার মানে বস্তু যত কাছে নিয়ে যাচ্ছি তত কি হচ্ছে, আকৃতিতে বড় হচ্ছে এবং দূরে সরে যাচ্ছে প্রতিবিম্ব। বস্তু কাছে এলে প্রতিবিম্ব কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। প্রথমবার কি ছিল, অসীমে ছিল, যখন বস্তু ফোকাসে, প্রতিবিম্ব ফোকাসে হলো। এবার কোথায় এলো, বক্রতা কেন্দ্রের বাইরে নিয়ে আসতে ফোকাস থেকে একটু দূরে সরে কি এলো, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে এলো। তারপর কি করলাম, বস্তুকে বক্রতা কেন্দ্রে আনতে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়ে গেল। এবারে আগের বার ছোট ছিল, এবার কিন্তু সমান হয়ে গেল। এবার আরো কাছে নিয়ে আসতে বস্তু কি করলো, বক্রতা কেন্দ্র ছেড়ে বেরিয়ে চলে গেল এবং বস্তু বড় হয়ে গেল। আর লাস্ট একদম কেসটা কি হবে, লাস্ট বলতে সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে শেষ, সেটা হচ্ছে বস্তুটাকে প্রতিবিম্বে এই ফোকাসে নিয়ে চলে আসবে। বস্তু কোথায় থাকবে, ফোকাসে থাকবে। ফোকাসে থাকলে বস্তু কোথায় থাকবে না, এর কেস এর উল্টো হবে। এখানে বস্তু অসীমে ছিল, প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়েছিল। এখানে বস্তু ফোকাসে আছে, প্রতিবিম্ব কি হবে, অসীমে তৈরি হবে। এটা আঁকবো কি করে, একটা এখান থেকে আঁকবে আর একটা মেরু থেকে আঁকবে। এটা কখনো মিলিতই হবে না, অ্যাকচুয়ালি মনে হবে এখানে কোথাও দূরে গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কোথায়, বস্তু অসীমে চলে গেল। আর লাস্ট কেস, ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে এটা আরেকবার হচ্ছে, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়, কারণ এটাতে একমাত্র আমার অসৎ বিম্ব তৈরি হয়, ঠিক আছে। কোশ্চেন পরে কখন অসৎ বিম্ব তৈরি হবে, কোন টাইমে সৎ বিম্ব হবে, বস্তুকে কোন পজিশনে রাখলে অসৎ হবে, কখন সৎ হবে, ঠিক আছে। তো কোশ্চেন গুলা মানে আলো হলে, ঠিক আছে, তার কোশ্চেন গুলা হচ্ছে পড়বি, না হলে কি হয় বলতো, জিনিসটা জানিস এক্ষুনি পড়লে, কিন্তু কোশ্চেনকে একটু ঘুরিয়ে দিবে, ঠিক আছে। এরকম না যে ডাইরেক্ট কোশ্চেন করবে, তাহলে কোশ্চেন অ্যাটেম্প না করলে হবে। আনবো না, বস্তুটাকে ফোকাসেরও ভেতরে ঢুকিয়ে দেবো, ফোকাস আর মেরুর মাঝে নিয়ে আসবো। বস্তু কোথায়, ফোকাস আর মেরুর মাঝে, মানে এরকম জায়গায় ধর বস্তু আছে। সোজা একটা রশ্মি যাবে, সেটা কোথা দিয়ে পাস করবে বলেছি, ফোকাস দিয়ে, সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে পাস করবে, মানে এই রশ্মিটা এরকম গেল। আর একটা রশ্মি তো ফোকাস দিয়ে নিয়ে যাওয়া যাবে না, এবার কি করবো, মেরুতে ধাক্কা লাগাবো, মেরু থেকে কোথায় যাবে, এরকম যাবে। দাঁড়া, এরকম, ঠিক আছে। তাহলে এই রশ্মিটা অ্যাকচুয়ালি এপাশে তো আর মিট করবে না, কোথায় মিট করবে তাহলে, এই রশ্মিটা উল্টো দিকে কোথাও মিট করবে। এখান থেকে দেখলে মনে হবে রশ্মিটা উল্টো দিক থেকে আসছে, মানে এইটাকে সোর্স মনে হবে, এখানে বস্তুটা আছে, এখান থেকে আলোগুলো বেরাচ্ছে বলে মনে হবে। তাহলে এখানে যে প্রতিবিম্বটা হচ্ছে, ঠিক আছে, সেটা কি হচ্ছে, অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। এখানে হচ্ছে অসৎ প্রতিবিম্ব হচ্ছে, তাই সমশীর্ষ হবে। আর এই প্রতিবিম্বটা কি হচ্ছে, তুলনামূলকভাবে বড় হচ্ছে, ঠিক আছে, বিবর্ধিত। তাহলে এই হচ্ছে আমার 6টা হচ্ছে অবতল দর্পণের কেস। আর উত্তল দর্পণের একটা কেস। উত্তল দর্পণের কেসটা কিরকম ছিল, উত্তল দর্পণে একটা জিনিস মনে রাখলেই হবে,
আচ্ছা, ছবির কনসেপ্ট কিন্তু এই চারটার উপরে বেস করেই আছে। এই যে চারটা রুল, একটা কি না সমান্তরাল হলে ফোকাস, দ্বিতীয় হচ্ছে ফোকাস দিয়ে গেলে সমান্তরাল, তৃতীয় হচ্ছে বক্রতা কেন্দ্রে দিয়ে গেলে কি হবে, সেটা ঘুরে আবার বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে, আর চতুর্থ কি না মেরুতে গেলে মেরু থেকে সমান কোণ করে পাস করবে। সব ছবিগুলো কিন্তু এই চারটা রুলের উপরেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। আমি কোথাও যেখানে ইচ্ছা একটা বস্তু রাখবো, ঠিক আছে, কারণ ফোকাস এবং বক্রতা কেন্দ্র উভয়ই ডান দিকে। এখানে ফোকাস মানে এবারে আয়নার ভেতরে, ঠিক আছে। তাহলে সোজা একটা রশ্মি পড়ছে, সোজা রশ্মি সমান্তরাল রশ্মি কোথা দিয়ে যায়, ফোকাস দিয়ে যায়, কিন্তু আয়নার ভেতরে তো রশ্মি প্রবেশ করবে না, তাহলে এক্ষেত্রে মনে হবে ফোকাস দিয়ে যাচ্ছে, বাস্তবে রশ্মিটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে যদি চোখ রাখা যেত আয়নার ভেতর, তাহলে মনে হতো কি এই বাস বরাবর রশ্মি হচ্ছে, মানে আমার বাইরে থেকে যদি দেখি তাহলে মনে হবে ফোকাস দিয়ে রশ্মিটা বেরাচ্ছে, ঠিক আছে। আরেকটা রশ্মি কি করবো না, আরেকটা রশ্মি সি দিয়ে পাঠাবো, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা সি এর দিকে যাচ্ছিল, কিন্তু সি অবধি তো পৌঁছাবে না। আমি কি বলেছি, যদি মেরুর দিকের কোনো রশ্মি যায় বা মেরু থেকে যদি কোনো রশ্মি যায়, তাহলে কি হবে, উল্টে ঘুরে আবার সেদিকেই পৌঁছে যাবে, তাহলে কি হবে, রশ্মিটা ফিরে চলে যাবে। এখানে প্রতিবিম্ব তাহলে কোথায় তৈরি হচ্ছে, এখানে, কিন্তু এই প্রতিবিম্বটা অসৎ প্রতিবিম্ব, সৎ নয়, কারণ বাস্তবে আলো ওখানে মিট করেনি। আমি যদি এখান থেকে দেখি, একজন দর্শক যদি এখান থেকে দেখে, তাহলে তার মনে হবে এইখানে বস্তুটা আছে, তার আলোগুলা এখানে বেরাচ্ছে, ঠিক আছে। তাই এই প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রতিবিম্ব। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, কিরকম না, অসৎ প্রতিবিম্ব এবং সমশীর্ষ হচ্ছে এখানে, কিন্তু আগের বার হচ্ছে বিবর্জিত হয়েছিল, এবারে কি হয়ে গেছে, ক্ষুদ্রায়িত হয়ে গেছে। আরো একটা জিনিস কি মনে রাখবো, উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু আর ফোকাসের মধ্যেই কিন্তু বস্তুটা বিচরণ করবে, তার বাইরে কিন্তু যেতে পারবে না। এক্ষেত্রে বস্তু যেখানে পারে চলে যেতে পারে, কিন্তু এখানে কিন্তু এই মেরু আর ফোকাসের মধ্যেই বস্তু যাবে। যত ফোকাসের দিকে বস্তুটা সরতে থাকবে, তত কি হবে না, তত এটা ছোট হতে থাকবে। বস্তু আমি আগাতে থাকলে কি হবে, এটা আরো তত সরতে থাকবে এবং তত ছোট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে একটা প্রমাণ, ঠিক আছে, প্রায় দেখতে পাবি, ঠিক আছে, যদি দর্পণ থেকে কোশ্চেন পড়ে, ঠিক আছে, দেখ প্রতিসরণ থেকে বেশি কোশ্চেন পড়ে, ঠিক আছে, কিন্তু এবছর তো নাম্বারও বেশি আছে, ঠিক আছে, ফলে দর্পণ থেকেও একটা বড় কোশ্চেন পড়বে, ঠিক আছে। তাই ওয়ান বাই, হ্যাঁ, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা 2/r, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা উত্তল অবতল, ঠিক আছে, উভয়ের জন্যই অ্যাকচুয়ালি প্রমাণ করা আছে, ঠিক আছে। আমি একটা যেন থরো ভাবে করি, ঠিক আছে। সচরাচর কি হয় না, ডাইরেক্ট বলে দেয় না যে উত্তলটা করতে হবে কি অবতলটা করতে হবে, কিন্তু এর আগে এরকমও বলেও দিয়েছে, আবার স্পেসিফাই করেও দিয়েছে যে উত্তলের জন্য করতে হবে কি অবতলের জন্য করতে হবে, ঠিক আছে। তাই আগের গুলা যা ছিল সব তো কনসেপ্ট শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে, বাট এটা হচ্ছে তোকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা তোকে করে রাখতে হবে। তাই প্রমাণটা করছি, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, ছেড়ে দিবি? ও আচ্ছা, ঠিক আছে, বলতে হবে না, ঠিক আছে, যদি বুঝতে না পারিস বলবি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে কনসেপ্টটা লাগছে, এই সূত্রটা মনে রাখবো, যদি নিউমেরিক্যাল পড়ে, ঠিক আছে, সচরাচর কোশ্চেন কেমন ভাবে থাকে, একটা থিওরি পোর্শন থাকে, একটা কি থাকে, নিউমেরিক্যাল থাকে। এটা clear? একটা থিওরি থাকে, ঠিক আছে, একটা নিউমেরিক্যাল থাকে। এরপরে হচ্ছে বিবর্ধন।
কোনো একটা দর্পণ আছে, ঠিক আছে, উত্তল দর্পণই কল্পনা করছি। এখানে ধর একটা বস্তু আছে, কোথায় আছে আমি বললাম না, ঠিক আছে, আরবিটারি যে কোনো পজিশনে, ঠিক আছে। এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, সাপোজ এটা ফোকাস এরকম করে পাস করলো, ঠিক আছে, এখান থেকে পাস টাস করে মোটামুটি এর থেকে একটা বড় প্রতিবিম্ব তৈরি হলো, ঠিক আছে। সাপোজ এটা এ বি বস্তু ছিল, এটা এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে। তাহলে এম সমান কি হবে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, মানে এ বি ড্যাশ বাই এ বি, সরি এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, ঠিক আছে। তার মানে এটাকে কি লেখা যায়, হাইট অফ অবজেক্ট, ওই জন্য ও বাস ও বাই আই লেখা যায়, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, রৈখিক বিবর্ধন বলা হচ্ছে, ঠিক আছে। এছাড়াও আর একটা জিনিস লেখা যায়, এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। যেহেতু অবজেক্টটা সচরাচর কি হয়, সোজা আর উল্টো হয়, ঠিক আছে, কিন্তু প্রতিবিম্ব আর বস্তুর দূরত্ব মেরুর একই দিকে থাকে, কোন দিকে থাকে, নেগেটিভ দিকে থাকে, ঠিক আছে। তার জন্য কি হয়, এখানে একটা নেগেটিভ সাইন চলে আসছে, এম সমান মাইনাস ভি বাই ইউ। এটা গুলি যাবে না, কারণ লেন্সের যখন পড়বো, লেন্সের ক্ষেত্রে দেখতে পাবো এম সমান প্লাস ভি বাই ইউ হয়। এটা তো আই বাই ওই থাকবে, কিন্তু এটা কি হয়ে যাবে, প্লাস ভি বাই ইউ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষেত্র বিবর্ধন, ঠিক আছে। ক্ষেত্র বিবর্ধনটা কত হয় না, ক্ষেত্র বিবর্ধনটা কিছুই নয়, ঠিক আছে, একটা গোটা যদি বস্তু থাকে তার ক্ষেত্রফলের কতটা বিবর্ধন হবে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্র বিবর্ধন, ঠিক আছে। এটা মনে রাখবি যে ক্ষেত্র বিবর্ধনটাকে এম ড্যাশ সমান অ্যাকচুয়ালি কত হয় না, এম স্কোয়ার হয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্র বিবর্ধন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, নিউটনের হচ্ছে সূত্র, মানে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা, কি বললো, নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা, ভালো রকম ভাবে পড়বি, ঠিক আছে, কোশ্চেনটা পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে, হ্যাঁ পাঠাইনি আমি, বোধহয় বলেছিলাম, বোধহয় না পাঠাইনি, বোধহয় পাঠিয়েছিলাম, আমি বোধহয় ওখানে লিখে দিয়েছিলাম কি কি পড়তে হবে, খাতায় লিখেছি। হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি এটা ওই কি কি পড়তে হবে সেটা খাতায় লিখেছি, চেক করবে একবার পুরোনো খাতাগুলো, বুঝতে পারছি। ইউ মাইনাস এফ ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার, ঠিক আছে, বা এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা প্রমাণটা আমি করছি না, ঠিক আছে, করিনি, ঠিক আছে, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। কি করে প্রমাণ করব না, সিম্পল, ঠিক আছে, খুব একটা কঠিন নয়, আমি একবার এটা একটু বলে দিই সঠিক, ঠিক আছে। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, বা এটাকে কি লেখা যায়, আবার শুরু হয়েছে, uv ইকুয়াল টু v প্লাস u ইকুয়াল টু 1/f, এটা লেখা যায়, ঠিক আছে, দিয়ে কোনাকুনি গুণ করব। আচ্ছা, uv এই সরি fv প্লাস uf ইকুয়াল টু uv, ঠিক আছে, দিয়ে একদিকে নিয়ে চলে যায়, ঠিক আছে। সাপোজ ইউভি মাইনাস এফ ভি, দেখা যাচ্ছে না দেখুন, মাইনাস এফ ভি মাইনাস ইউএফ ইকুয়াল টু 0, এগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। এরপর কি করব, একটা এফ স্কোয়ার যোগ করব, একটা এফ স্কোয়ার বিয়োগ করব, হ্যাঁ, বিয়োগ করবো বলতে ডান দিকে লিখে দেবো, একটা বাঁ দিকে এফ স্কোয়ার লিখলাম আর একটা ডান দিকে এফ স্কোয়ার লিখলাম, ঠিক আছে, দিয়ে এবার কমন নিয়ে শুরু করব। এখানে কত কমন যাবে, ভি কমন যাবে,
ইউ মাইনাস এফ, আর এখানে কত কমন যাবে, এফ কমন যাবে, ইউ মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার, বা ইউ মাইনাস এফ আর ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। এবার একটু চিত্রটা কল্পনা কর, ঠিক আছে। সাপোজ এটা ফোকাস আমার, এখানে কোথাও একটা বস্তু রেখেছে, কোথাও একটা, ঠিক আছে। সাপোজ এখানে কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে। ফোকাস থেকে বস্তুর দূরত্বের যে পার্থক্য, সেটাই আমি কি লিখতে পারি, বস্তুর দূরত্বকে আমরা ইউ বলি, তো মেরু থেকে বস্তুর যে দূরত্ব সেটাকে ইউ বলি, আর মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে কি বলা হয়, ভি বলা হয়, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, এফ। তাহলে শুধু এটাকে এইখান থেকে এইটা, ঠিক আছে, ফোকাস থেকে বস্তুর দূরত্ব কত হবে, ইউ মাইনাস এফ। ওটাকে ওটাকে আমি এক্স লিখছি, ইউ মাইনাস এফ, ঠিক আছে। আর ভি মাইনাস এফটাকে, হ্যাঁ, মেরু থেকে দূরত্বটা হচ্ছে ইউ, ঠিক আছে। তাহলে ফোকাস থেকে দূরত্বটা কত লিখছি না, এক্স, ইউ মাইনাস এফ কে এক্স লিখছি, আর ভি মাইনাস এফ কে কত লিখবো, ভি মাইনাস এফ মানে এই দূরত্বটা, এটাকে আমি ওয়াই লিখছি, ঠিক আছে। তাহলে ইউ মাইনাস এফ কে কি লেখা যায়, এক্স লেখা যায়, আর ভি মাইনাস এফ কে কি লেখা যায়, ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের সমীকরণ। এখানে একটা জিনিস বিশেষত্ব হচ্ছে, আমি দেখলাম যে বস্তু যত কাছে আনবো প্রতিবিম্ব কত দূরে সরে, তাই তো। মানে এক্স, এখান থেকে বুঝতে পারছি যে এক্স যত বাড়বে ওয়াই কে তত কমতে হবে, কারণ এদের গুণফল তো একটা কনস্ট্যান্ট, এফ তো কনস্ট্যান্ট ওই দর্পণের জন্য, তার মানে এদের গুণফল তো কনস্ট্যান্ট হতেই হবে। তাহলে এক্স যত বাড়বে ওয়াই তত কমবে, এক্স যত কমবে ওয়াই তত বাড়বে, এই সমীকরণ থেকে এটা বোঝা যায়। তাহলে এক্স ভার্সেস ওয়াই যদি আমি একটা গ্রাফ করি, এই গ্রাফটা কিরকম হবে, এরকম গ্রাফটা হবে, সরি এখান থেকে নামবে, এরকম গ্রাফ হবে, ঠিক আছে। এটা কি আয়তকার পরাবৃত্ত, ও সরি, এটা কি হচ্ছে আয়তকার পরাবৃত্ত, এক্স ভার্সেস ওয়াই, আয়তকার পরাবৃত্ত। এটাই হচ্ছে নিউটনের সমীকরণ থেকে পাওয়া যায়, ইম্পর্টেন্ট জিনিস আছে তাই বলে দিলাম। আচ্ছা, এই চ্যাপ্টারে মানে প্রতিফলনে আর বিশেষ কিছু নাই, এরপর হচ্ছে শুধু নিউমেরিক্যাল, বাকি যা পড়বে, ঠিক আছে। প্রতিফলনে আর কি, ঠিক আছে, প্রতিফলনে এবারে শুধু নিউমেরিক্যাল করতে হবে, ঠিক আছে। কি করবি, তোর হচ্ছে যে নিজস্ব টেক্সট বই আছে, ঠিক আছে, তার ছোট যত উদাহরণ আছে, উদাহরণ, ঠিক আছে, উদাহরণগুলো কোনো তোকে প্রবলেম সেট করতে হবে না, উদাহরণ করবি আর হটস করবি, সব নয়, উদাহরণ যেগুলো ছোট ছোট টাইপের আছে, ঠিক আছে, ছোট মিস, হ্যাঁ দাগ দেওয়া আছে, ঠিক আছে, এরকম নয় যে বিশাল বড় 1-1.5 পাতার প্রবলেম আছে, নিউমেরিক্যাল আছে, ঠিক আছে, ওগুলো প্রয়োজন হবে না এইচএস পারপাসে, ঠিক আছে। উদাহরণ এবং হটস, ঠিক আছে, এগুলো থরো রিডিং ওয়ার্ক, ঠিক আছে। কনসেপ্ট তৈরি হবে মোটামুটি, ঠিক আছে, যতই কম বুঝ তাতে মোটামুটি একটা আন্দাজে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তারপর তুই কি কর না, তারপর একটু টেস্ট পেপারের প্রতিফলনের কোশ্চেন গুলো দেখে নে, ঠিক আছে। আচ্ছা, দু একটা আরো ছোট ছোট জিনিস বলে, একটা হচ্ছে কোশ্চেন হয়, এই কোশ্চেনটা আগে লেখা নেই, ঠিক আছে, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন। গোলীয় অপেরণ কি, বইয়ে আছে অবশ্য, অপেরণ কি, ঠিক আছে। গোলীয় অপেরণ কি না, বৃহৎ উন্মেষযুক্ত যদি কোনো একটা দর্পণ থাকে, এটা ধর বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ মানে অনেক বড়, উন্মেষ মানে হচ্ছে যেটা হচ্ছে আমার এই লাইনটা, এখান থেকে এই যে দূরত্বটা, ঠিক আছে, এর ডায়ামিটারটা, এটা তো একটা গোলাকার, ঠিক আছে, তার যে ডায়ামিটারটা হবে সেটাকে বলা হচ্ছে তার উন্মেষ, ঠিক আছে। তাহলে বৃহৎ উন্মেষযুক্ত কোনো অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে যদি একগুচ্ছ আলোক রশ্মি এসে পড়ে, তাহলে এই রশ্মিগুলা, কাছের রশ্মিগুলো তো উপেক্ষীয় হয়, আমি আগেই বলেছিলাম, কিন্তু দূরের রশ্মিগুলো আর উপেক্ষীয় থাকে না,
এই যে দূরের রশ্মি, এগুলোকে কি হবে, এগুলো আর উপেক্ষীয় থাকবে না, ঠিক আছে। এগুলোকে বলা হয় প্যারাঅ্যাক্সিয়াল, আর এটা কি হবে, মার্জিনাল, ঠিক আছে। মার্জিনাল, ঠিক আছে। অপেক্ষীয় বলতে পারি, ঠিক আছে। যেহেতু থাকছে না, তাহলে কি হবে না, উপেক্ষীয় রশ্মিগুলো ঠিক ফোকাসে এসে মিলিত হবে। কিন্তু যেগুলো উপেক্ষীয় নয়, সেগুলো কি হবে, প্রধান অক্ষকে ছেদ তো করবে, ঠিক আছে, কিন্তু সেটা অন্যখানে ছেদ করবে। এটা এফ ড্যাশে ছেদ করলো, এটা এফ এ ছেদ করলো। তাহলে এখানে কি হবে, দুটা ফোকাস তৈরি হয়ে যাবে। কিছু আলোর জন্য এখানে মিলিত হবে, মানে এখানে হচ্ছে প্রতিবিম্ব দেখা যাবে, কিছু রশ্মির জন্য এখানে প্রতিবিম্ব দেখা যাবে। এই গোটা প্রধান অক্ষ জুড়ে এরকম কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিবিম্ব দেখা যাবে। এর ফলে কি হবে, যে প্রতিবিম্বটা আমি দেখবো সেটা অনেক অস্পষ্ট হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে। তাই দর্পণের উন্মেষ যত বড় হবে, প্রতিবিম্ব তত আলাদা আলাদা হবে। এই ত্রুটিটাকে বলা হচ্ছে গোলীয় অপেরণ। এটাকে মানে এটাকে ঠিক করার জন্য কি করতে হয় না, একটা অধিবৃত্তীয় দর্পণ বানানো যায়। এই অধিবৃত্তীয় দর্পণ ইউজ করা হয়, ঠিক আছে, বিশেষ করে গাড়ির হেডলাইটে ইউজ করা হয়, ঠিক আছে। যেখানে রশ্মিগুলো পড়ে যতই দূরে থাক না কেন, একই বিন্দুতে মিলিত হয়। সে যেখান থেকেই পড়ুক না কেন, একই বিন্দুতে মিলিত হবে। এটা হচ্ছে গোলীয় অপেরণের প্রতিকার। আচ্ছা, এছাড়া অবতল দর্পণের ব্যবহার, উত্তল দর্পণের ব্যবহার, ঠিক আছে। অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম কি না, বস্তুকে বড় দেখা যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, বস্তুকে ছোট দেখা যায়। তাহলে অবতল দর্পণ হচ্ছে দাড়ি কামানোর হচ্ছে আয়না হিসেবে ব্যবহার করা হতে পারে, ঠিক আছে। দাড়ি কামানোর আয়না মানে দর্পণ আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা হয়, ঠিক আছে, গোল আয়না একটা হয়, ঠিক আছে। সেটাতে কি হয়, কোন কাছে নিয়ে গেলে অনেকটা বড় দেখা যাবে, ঠিক আছে। ইউজ করা হয় অনেকের সময়, ঠিক আছে। সব জায়গায় থাকবে না স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, সেলুনে থাকবে না, সেখানে সমতল দর্পণ ইউজ করা হয়। দাঁতের ডাক্তার দাঁত পরীক্ষার সময় একটা দেখবি চামচের মতো একটা ঢুকিয়ে দেয় দাঁতের ভিতর, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি একটা উত্তল দর্পণ, যাতে করে দাঁতটার রিফ্লেকশনটা সে বড় করে দেখতে পায়, ঠিক আছে। এছাড়া দূরবীক্ষণ যন্ত্র বা যেটাকে নববীক্ষণ যন্ত্র বলা হয়, এই নববীক্ষণ, ঠিক আছে, সেই যন্ত্রটা হচ্ছে আমরা যেটাকে টেলিস্কোপ বলছি, ঠিক আছে। রিফ্লেক্টিং টেলিস্কোপের জন্য এই অবতল দর্পণ ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, উত্তল দর্পণ, ঠিক আছে। উত্তল দর্পণের কোথায় কোথায় ইউজ করা হয়, ঠিক আছে। মোটর গাড়ির চালক হচ্ছে ওই মিরর ভিউ যেটা থাকে, ঠিক আছে, ভিউইং মিরর যেটা থাকে, ঠিক আছে, সেটা ইউজ করে, ঠিক আছে। আর উত্তল দর্পণ সেরকম প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হতে পারে, ঠিক আছে, চারিদিকে আলো ছড়িয়ে যায় যেহেতু, ঠিক আছে, এই কাজগুলোতে লাগতে পারে। আচ্ছা, গাড়ির হেডলাইটে কিন্তু কি ইউজ হয় বললাম, না উত্তল নয়, গাড়ির হেডলাইটে বললাম গলি, হ্যাঁ, অধিবৃত্তীয় দর্পণ, ঠিক আছে, অধিবৃত্তীয় দর্পণ। সাইডে বলতে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা উত্তল, অবতল কেন। হ্যাঁ, উত্তলে কি হয়, উত্তলে বস্তু ছোট দেখায়, অবতলে বস্তু কি হয়, বড় দেখায়, ঠিক আছে। তাহলে আমার তো ওখানে ছোট দেখানো প্রয়োজন, আয়নার মধ্যে যত জিনিস ধরবে তত ভালো। মিরর ভিউতে তো আমার কি প্রয়োজন, গোটা রাস্তাটা পিছন অব্দি যাতে দেখতে পাই, সেখানে বস্তুগুলো নিশ্চয়ই ছোট ছোট দেখতে হবে, ঠিক আছে। আর দাঁতের চিকিৎসায় তাকে বড় দেখতে হবে, কারণ সে দেখতে এমনি পাচ্ছে না, ঠিক আছে। সেখানে কি করবো, অবতল দর্পণ ইউজ করবে, ঠিক আছে। এগুলোই পড় আর কি, ঠিক আছে। প্রতিফলনটা পড়, ঠিক আছে। কালকে ইয়ে করবি না কি করবি? হ্যাঁ, আর আরেকটা হচ্ছে, আরেকটা বলে দিই, অনুবন্ধী ফোকাস যুগল, ঠিক আছে, একটা কোশ্চেন, ঠিক আছে। অনুবন্ধী, এটা বোধহয় হটসে আছে, ঠিক আছে। ফোকাস যুগল, ঠিক আছে। এটা কি হচ্ছে মানে অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি না,
দর্পণের সাপেক্ষে ধর কোথাও একটা বস্তু আছে, ঠিক আছে, বা বিন্দু আছে, ঠিক আছে, ওই বিন্দুতে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব আর একটা বিন্দুতে তৈরি হবে, ঠিক আছে। যদি এমন দুটা বিন্দুর পার করা সম্ভব হয় যেখানে এক জায়গায় বস্তু রাখলে যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ওই প্রতিবিম্বের জায়গায় যদি আমি বস্তুটা রাখি, তাহলে ঘুরে কি হবে, যেখানে বস্তু ছিল সেখানে হচ্ছে প্রতিবিম্বটা তৈরি হবে। এই যে দুটা মানে বিন্দু পাচ্ছি, ঠিক আছে, এই দুটা বিন্দুকে কি বলা হয়, অনুবন্ধী ফোকাস যুগল। মানে ধর এখানে সাপোজ এইখানে একটা বিন্দু আছে, কোনো কারণে এখানে প্রতিবিম্ব প্রথমে তৈরি হলো, ঠিক আছে, এবারে বস্তুটাকে এখানে রাখলাম, দেখা গেল এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যদি তাই হয় তখন এদেরকে কি বলবো, অনুবন্ধী ফোকাস যুগল বলবো। কারণ দেখ, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই সমীকরণটা যতক্ষণ আছে তখন কি হচ্ছে, ধর ভি এর জায়গায় যদি আমি আবার ইউ পুট করে দিই, ভি ইকুয়াল টু যদি ইউ পুট করে দিই, ইউ এর জায়গায় যদি ভি পুট করে দিই, তাহলে সমীকরণটার কি কোনো পরিবর্তন হবে? তার মানে কি হচ্ছে, এদের পজিশন বিনিময় যোগ্য। তার মানে বস্তু যেখানে রাখছি, হ্যাঁ, পজিশন হচ্ছে পরিবর্তন যোগ্য, মানে পরিবর্তন করা যাবে, ঠিক আছে। যেখানে বস্তু রাখছি তার জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে যদি এখানে বস্তু নিয়ে চলে আসে। কি বললাম, বোঝা যাচ্ছে? অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে। সমতল দর্পণের ক্ষেত্রে এরকম নয় অবশ্য, ঠিক আছে, কারণ সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব হয় না। আমরা যে সমতল দর্পণ ইউজ করি সেখানে সৎ প্রতিবিম্ব হয় না, সেখানে কি হয়, প্রতিবিম্ব আয়নার পিছনে আছে বলে মনে হয়, বাস্তবে যেখানে আলো পৌঁছাতেই পারে না, এখানে মনে হচ্ছে আলো পিছনে আছে, ঠিক আছে। না ইয়ে নেই, অবশ্যই মানে সৃষ্টি হবে কোথায় সে তো বুঝতেই পারবো। ধর এখানে সমতল দর্পণ, এখানে একটা বিন্দু আছে, এখান থেকে আলো তো চারিদিকে ছড়িয়ে পড়বে, আমি দুটা রশ্মি টানছি, এখান থেকে একটা টানছি, এখানে অসংখ্য রশ্মি ছাড়বে, ঠিক আছে। এই রশ্মি কি হবে, যে কোণে আপতিত হয়েছে সেই কোণে কি হবে, ফিরে চলে যাবে। এখানেও কি হবে, যে কোণে আপতিত হয়েছে সেই কোণে ফিরে চলে যাবে। তাহলে রশ্মি দুটা মিলিত কোথায় হবে, এখানে পিছনে কোথাও মিলিত হবে, সরি টানা ঠিক হলো না, ঠিক আছে, এখানে আর একটু দূরে হতো, ঠিক আছে। সমতল দর্পণের ক্ষেত্রে ইয়েটা কি না, থিওরিটা কি না, বস্তুর দূরত্ব যতটা হবে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটা হবে, এমন ভাবেই মিলিত হবে, বস্তুর দূরত্ব যত হবে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটাই হবে। সমতল দর্পণের ক্ষেত্রে আর কিছু মনে রাখতে হয় না দূরত্বের জন্য, এটা মনে রাখাই যথেষ্ট, ঠিক আছে। বস্তুর দূরত্ব যত, প্রতিবিম্বের দূরত্ব ততটা।